হবে আর সব রিক্রুটমেন্ট কিন্তু 26-এর আগে কিন্তু কমপ্লিট হবে, এটা মাথায় রেখো। 26-এ বিধানসভার আগে কিন্তু কমপ্লিট হবে। তো সেটাকে মাথায় রেখে তোমরা যারা এখন রেডি হওনি, এখনো যারা দ্বিধার মধ্যে আছো, আজ পড়ি কাল পড়ি এরকম করে নিজের সময়টাকে নষ্ট করো না। তো চলো, ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড উইথ ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো তুমি এমনভাবেই চলো যেন তোমার স্রোতের আগে যেন কেউ যেতে না পারে। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের মঙ্গল। ভুল ধারণা আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে, যে তোমার কি ওয়েস্ট বেঙ্গল পুলিশে ঢুকলে পরে 10 বছর 15 বছরের নিচে নাকি থানা আসা যায় না, এই কথাগুলো কিন্তু অনেকের মুখে প্রচলন ছিল, বা আমরা এটাই বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা এটা জেনেছি, কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল কথা বা ভুল ধারণা। এবারে কিন্তু অনেকেই যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ঢুকেছে তারা কিন্তু তোমাদের ট্রেনিং শেষ করে কয়েক মাস বাদেই কিন্তু তারা কিন্তু থানায় পোস্টিং পেয়ে গেছে, বিভিন্ন জায়গায় থানায় আছে, ক্যাম্পে আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে অনেকে কিন্তু গোয়েন্দা ডিপার্টমেন্টে ঢুকে গেছে। জীবনে সফল হতে চাইলে প্রয়োজন জেদ এবং অদম্য আত্মবিশ্বাস। আমরা তোমাদের সঙ্গে কলকাতা পুলিশের জব প্রোফাইল নিয়ে একটা ভিডিও করেছিলাম, যার হিউজ আমরা কিন্তু ইন্টারাকশন পেয়েছি, তোমাদের হিউজ সাপোর্ট পেয়েছি। তোমাদের কথার ভিত্তিতে আমরা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি কলকাতা পুলিশ এসআই এবং ডাব্লিউবি পুলিশ এসআই এর জব প্রোফাইল, খুঁটিনাটি এভরিথিং, এদের কাজ কি কি বিস্তারিত এভরিথিং সবকিছু বলবো। তার সঙ্গে তোমাদের ডাব্লিউবি পুলিশ এবং কলকাতা পুলিশের জব প্রোফাইল, এর সঙ্গে ইউবি এবং এবি এর পার্থক্য, এসআই এবং সার্জেন্টের পার্থক্য, তো এভরিথিং তোমাদের সঙ্গে আলোচনা করবো। ক্লাসটা দীর্ঘায়িত হবে। আমাদের কলকাতা পুলিশের উপর যে ভিডিওটা করেছিলাম তার হিউজ রেসপন্স নিয়ে কিন্তু তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আজ তোমাদের সঙ্গে আলাদা আলাদা না করে একটা ভিডিওর মধ্যেই তোমাদের কলকাতা পুলিশের এসআই এবং ডাব্লিউবি পুলিশের এসআই এর যে পার্থক্য, কাজের ধরন, কি করতে হয় কি না করতে হয়, এভরিথিং সবকিছু তোমাদের সঙ্গে আলোচনা। দেখো, প্রথম আমরা আলোচনা করব কলকাতা পুলিশের এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের যে কাজকর্ম, জব প্রোফাইল, এভরিথিং এর ডিফারেন্সটা কি সবকিছু বলবো। তারপর তোমাদের এবি, ইউবি, এসআই, সার্জেন্ট নিয়েও সবকিছু বলবো, এক ভিডিওতে পুরোটা কমপ্লিট। দেখো, প্রথমে আমরা বলি যে কলকাতা পুলিশের যে এসআই হওয়ার জন্য যোগ্যতা কি। কলকাতা পুলিশের এসআই হওয়ার জন্য তোমার যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর হতে গেলেও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমার গ্র্যাজুয়েশন থাকলেই তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার দ্বিতীয় বিষয়টি আসি। দেখো তোমাদের বেতন কাঠামো কিন্তু সেম, বেতন কাঠামো কিন্তু আহামরি কোনো ডিফারেন্স নেই, একদম বেতন কাঠামো সেম। তোমাদের এখানে কলকাতা পুলিশের অ্যাপ্রক্সিমেটলি বেতন কাঠামো ধরে নাও, তুমি যখন জয়েনিং করবে শুরুর মাস থেকেই তোমার কিন্তু বেতন প্রায় 40K প্লাস, প্রায় 40,000 প্লাসের কাছাকাছি তোমাদের বেতন হবে। আবার ডাব্লিউবিতেও কিন্তু তোমার প্রায় 40,000 এর কাছাকাছি তোমার কিন্তু বেতন হবে, একদম শুরুতেই ট্রেনিং পিরিয়ডেই 40,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের বেতন চলে যাবে সবকিছু দিয়ে। এটা চলে গেল তোমাদের বেতন কাঠামো। এবার আমরা চলে আসি বার্ষিক বেতন কেমন হতে পারে, সেটাও তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, 4 থেকে 6 লক্ষ টাকা এটা কিন্তু তোমাদের বার্ষিক বেতন হবে কলকাতা এসআই এর। ডাব্লিউবি এসআই এরও কিন্তু 4 থেকে 6 লাখ টাকার কাছাকাছি কিন্তু তোমাদের বার্ষিক এটা কিন্তু বেতন হবে। এটা গেল তোমাদের বেতন কাঠামো। এর সঙ্গে তোমরা আর কি কি সুযোগ সুবিধা পাবে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর হও বা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হও, এবং এর মধ্যে যে কি পার্থক্য আছে সেগুলো আমরা বলে দেবো, কাজের কি সুবিধা অসুবিধা এবং কোনটা ভালো কোনটা কি, আমরা কিন্তু তোমাদের একটা কনসেপ্ট। দেখো, এবার তোমাদের সঙ্গে আমি বলবো কলকাতা পুলিশের এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর তোমাদের যে এছাড়াও যে সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। যেমন আমি যদি বলি কলকাতা পুলিশের এসআই, এদের কিন্তু আলাদা করে এর সঙ্গে মহার্ঘ ভাতা, তারপর তোমাদের শিশু শিক্ষা ভাতা, তারপর তোমাদের এছাড়াও যে বিভিন্ন রকম ভাতা আছে, যেমন তোমাদের ভ্রমণ ভাতা, হ্যাঁ বিভিন্ন রকম ভাতা আছে, সেই ভাতাগুলো, বাড়ি ভাড়া, হ্যাঁ, তো বিভিন্ন রকম ভাতাগুলো কিন্তু কলকাতা পুলিশের এসআইরা পেয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইরা কিন্তু সেম সেই ভাতাগুলো পায়, এখানে কিন্তু কোনো ডিফারেন্স নেই। এবার পরবর্তীতে প্রশ্ন আসি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কলকাতা পুলিশ এসআই এর কাজকর্ম কি এক। দেখো, কলকাতা পুলিশের এসআই এর যে কাজকর্ম থাকে তোমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা, বিভিন্ন রকম ট্রাফিক নিয়ন্ত্রণ করা, এবং কলকাতা পুলিশের এসআইদের যে কাজকর্মগুলো থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেই কাজকর্মগুলো কিন্তু থাকে। এবার তার মধ্যে কিছু সামান্য কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমরা প্রথম থেকে A to Z করে বলি। দেখো, প্রথমে আমরা বলি কলকাতা পুলিশ এবং ডাব্লিউবি পুলিশের এসআই। এবার ডাব্লিউবি পুলিশের যদি তুমি এসআই হও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে বিভিন্ন চার্জশিট তৈরি করা, তোমাদের বিভিন্ন যে উচ্চপদস্থ কর্মকর্তা আছে তাদের নির্দেশ অনুসারে দায়িত্ব পালন করা। তুমি যদি একজন সাব ইন্সপেক্টর হও তোমার হাতে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব থাকবে, এই জন্য তোমার উচ্চপদস্থ যারা থাকবে, ইন্সপেক্টর বা যারা সুপারিনটেন্ডেন্ট পদে থাকবে, তাদের কিন্তু নির্দেশ অনুসারে তোমাকে থাকতে হবে। এবং তোমার আন্ডারে কারা থাকবে, তোমার আন্ডারে কিন্তু কিছু কনস্টেবল থাকবে এবং সেই কনস্টেবলের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার উপর বর্তাবে। এবার তোমার বিভিন্ন রকম কাজ হতে পারে, সেটা তোমাদের অফিসিয়াল কাজ হতে পারে, ফিল্ডে কাজ হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা হতে পারে। এবার তার মধ্যে অনেক ভাগ আছে, সেই ভাগগুলো আমরা বলবো এবি, ইউবি, এসআই, সার্জেন্ট, সেটা আমরা পরে আসছি। এবার তোমার কি কাজ হতে পারে, দেখো বিভিন্ন, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর হও তোমাকে বিভিন্ন তদন্তের ভার পড়তে পারে। তুমি যদি মনে করো কলকাতা পুলিশের এসআই হও তাও কিন্তু তোমাদের বিভিন্ন তদন্তের ভার পড়তে পারে, বা বিভিন্ন জায়গা আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটলে সেখানে কিন্তু তোমাকে কিছু কনস্টেবল দিয়ে সেখানে তোমাকে পাঠানো হবে, সেখানে ব্যালেন্স করার জন্য বা সেখানে নিয়ন্ত্রণ করার জন্য। এবং তুমি যদি এসআই হও তোমার দায়িত্বে কিন্তু কিছু কনস্টেবল থাকবে, তাদের নিয়ে পরিচালনা করা এবং সেখানে সুষ্ঠু স্বাভাবিক করা।
এছাড়াও তোমাদের কাজ থাকে বিভিন্ন অফিসিয়াল বা বিভিন্ন বোর্ডে তারা যেরকম কাজ দিয়ে থাকবে উপর তোমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের অনুসারে মতানুসারে কিন্তু তোমাদের কাজগুলো করতে হবে। এবার দেখো এছাড়াও তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, যেমন এর মধ্যে অনেক ভাগ আছে। ভাগ বলতে কি, আমি যে বিষয়টা তোমাদের সঙ্গে আসছিলাম যে ইউবি আর এবি। এবার আসি আমরা, দেখো ইউবি আর এবি। আচ্ছা, এছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, যে কোনো কোশ্চেন, এই ডাব্লিউবিএসআই নিয়ে বা কেপিএসআই নিয়ে বা ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল বা তোমাদের এসআই ইউবি এবি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তোমরা কিন্তু আমাদের কেপি কনস্টেবলের যে জব প্রোফাইল দিয়েছি সেখানে অনেক শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করেছে, তাদের প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু আমি সঠিক উত্তর দিয়েছি। তো তোমাদের এছাড়াও যদি আজকের ক্লাসের পর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। দেখো এবার ইউবি আর এবি, এবার এর মধ্যে ভাগ আছে যে ইউবিএবি, এটা তোমাদের কিন্তু ভাগ আছে কোথায়, আমরা যদি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরে আসি তাহলে এখানে কিন্তু ইউবিএবির ভাগ আছে। কি ভাগ আছে, যারা ইউবি সেটা হচ্ছে তোমাদের আনআর্ম ব্রাঞ্চ, আর যারা এবি তারা হচ্ছে আর্ম ব্রাঞ্চ। এবার আনআর্ম ব্রাঞ্চ কারা, আনআর্ম ব্রাঞ্চ আমি যদি সোজা বাংলায় বলি, যারা থানায় থাকে, যে সকল সাব ইন্সপেক্টরগুলো থানায় থাকবে, দেখবে থানায় গেলে পরে আমাদের তোমাদের নিয়ার বাই যে সকল থানা আছে সেখানে গিয়ে দেখবে যে সকল এসআই ডবল স্টার থাকবে বা যারা থাকে থানায় তারা কিন্তু ইউবি অর্থাৎ আনআর্ম ব্রাঞ্চ। এবার এদের কাজ কি থাকে, এদের কাজ ওই থানায় যে সকল কাজকর্ম, বিভিন্ন তোমাদের তদন্ত করা, বিভিন্ন যে গ্রামের যে সকল বিভিন্ন কেস কামারি যেগুলো যা কিছু আছে, বিভিন্ন রিপোর্ট তৈরি করা, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করা, তার থানার দায়িত্বে যত কাজ আছে। আর এবি যারা আছে তাদের বলে আর্ম ব্রাঞ্চ, অর্থাৎ তারা বলে সশস্ত্র বাহিনী, যাদের কাছে অস্ত্র থাকে। এবার এদের কোথায় পোস্টিং হয়, দেখো এই ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পুলিশের ক্ষেত্রে তাদের কিন্তু পোস্টিংগুলো হয়ে থাকে বিভিন্ন ক্যাম্পে, বিভিন্ন ক্যাম্পে তাদের ট্রেনিং সেন্টার হয়ে থাকে, বিভিন্ন জায়গা বিভিন্ন অফিসিয়াল পদে হতে পারে। তো এই যে যারা এবি থাকে আর্ম ব্রাঞ্চ, এদের কিন্তু তুলনামূলক ইউবির থেকে এদের চাপ কম থাকে, তুলনামূলক ইউবির থেকে এবির চাপ কম থাকে, এটা কিন্তু বলে দিলাম। এবার তুমি প্রশ্ন যে দাদা আমি যদি দুটোই সিলেক্ট হই, আমি এবি ইউবি দুটোই সিলেক্ট হলাম, তাহলে আমি কোনটা চুজ করব? যদি তুমি টাকা কামাতে চাও, যদি তুমি নিজেকে পাওয়ারফুল জায়গায় বসাতে চাও, তাহলে কিন্তু তোমার জন্য ইউবিটা বেস্ট হবে। কিন্তু তুমি এখানে কিন্তু ছুটি কিন্তু খুব কম পাবে, ছুটির সুযোগটা খুবই কম। দেখো যে কোনো তোমাদের জরুরি ডিপার্টমেন্টে ছুটি খুব কমই থাকে, কিন্তু তুলনামূলক ইউবির থেকে এবিতে কিন্তু ছুটি একটু বেশি পাবে। এবং ইউবিতে যতটা চাপ তার কিন্তু চাপ অনেকটাই কম এবিতে, এবং এবির যে কাজের চাপ তার থেকে দ্বিগুণ কাজের চাপ কিন্তু ইউবিতে। তাহলে ইউবিতে কি বললাম, ইউবিতে সাধারণত যে সকল থানায় যে সকল পুলিশরা থাকে, থানায় যারা এসআই থাকে তারা কিন্তু ইউবির তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, এরা কিন্তু এই পদগুলো যে বিভিন্ন যে সকল আইন শৃঙ্খলা কাজকর্ম, বিভিন্ন যে তোমাদের বিভিন্ন মনে করো একজন গ্রাম থেকে কেউ গেল, তার অভিযোগ নিয়ে একজন সাব ইন্সপেক্টরের কাছে গেল, সেই রিপোর্টটা লিখবে, সেই রিপোর্টটা তোমাদের মনে করো উপরস্থ পাঠাবে বা কোর্টে যাবে, বা কোর্টে তাকে হাজিরা দিতে হবে, কোর্টে থাকতে হবে। তো সমস্ত রকম বিভিন্ন আইন শৃঙ্খলা, বিভিন্ন কিছু তদন্ত করে বেড়ানো, কোনো কিছু ঘটনা ঘটলো, কোথাও মনে করো কেউ আত্মহত্যা করলো, সেখানে গিয়ে রিপোর্ট নেওয়া, কেউ মনে করো কারো মাথা ফাটিয়ে দিল, তখন কিন্তু হয় এসআই যাবে অথবা অ্যাসিস্ট্যান্ট এসআই যাবে, গিয়ে কিন্তু সেই সকল রিপোর্ট সংগ্রহ করে তার যে উপরস্থ পদস্থ কর্মকর্তা আছে তার কাছে কিন্তু এগুলো প্রদান করবে। তো এইগুলো হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টরের কাজ, সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরই হোক আর তোমাদের কেপি সাব ইন্সপেক্টরই হোক অথবা কলকাতা পুলিশের এসআই হোক। এবার এর মধ্যে দেখো কলকাতা পুলিশের মধ্যে কি আছে, এসআই আর সার্জেন্ট। এবার এসআই আর সার্জেন্টটা খুব ভালো করে বুঝে নাও। দেখো এসআই এর যে কাজটা আমাদের কলকাতা পুলিশের এসআই, তো তাদের কিন্তু সেম কাজ। কোন আমরা এই রাজ্য পুলিশের যে ইউবিদের যে কাজ, যেমন বিভিন্ন কিছু আইন শৃঙ্খলা, থানায় বিভিন্ন যে সকল রিপোর্ট করা, যা কিছু কাজকর্ম তা কিন্তু এসআইদের করতে হয়। আর যারা সার্জেন্ট থাকে তাদের কাজ কিন্তু বিভিন্ন তোমাদের ট্রাফিক লাইন নিয়ন্ত্রণ করা, যানবাহন সংক্রান্ত বিভিন্ন বিষয়। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যারা সার্জেন্ট থাকে এরা কিন্তু কোনো তদন্ত মানে কোনো কিন্তু যে বিভিন্ন আইন শৃঙ্খলা বা বিভিন্ন যে মানুষের মধ্যে যে কন্দল বা ঝামেলা, সেই তদন্ত কিন্তু এই সার্জেন্টরা করতে পারে না। সার্জেন্টরা কি করতে পারে, সার্জেন্টরা যে আইন শৃঙ্খলা বিভিন্ন কিছু সার্জেন্টরা তাহলে কি করতে পারে, সার্জেন্টরা যে যানবাহন সংক্রান্ত যে সকল তাদেরকে চার্জ করা, তাদের গাড়ি কোনো কিছু হলে মামলা দেওয়া, তারা এই যানবাহন সংক্রান্ত তোমাদের কাজকর্ম কিন্তু এই সার্জেন্টরা করে থাকে। আবার এই যে যারা এসআই আছে কলকাতা পুলিশের এসআই, এরা কিন্তু তোমাদের এই সার্জেন্টদের কাজও করতে পারে, আবার তারা যে আমাদের থানার যে আইন শৃঙ্খলা রক্ষা সে কাজও করতে পারে। কিন্তু এই সার্জেন্টরা কিন্তু এই সার্জেন্ট এসআই এর কাজ কিন্তু তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করতে পারে না। তাদের কাছে কিন্তু কোনো যে আমাদের বিভিন্ন মামলা মোকদ্দমা হয় তা তদন্তের ভার কিন্তু সার্জেন্টের দেওয়া হয় না, সে তদন্তের ভার কিন্তু এই
ভার কিন্তু এই কলকাতা পুলিশের এসআইদের দেওয়া হয়। এবার তুমি বলবে তাহলে কাজের যদি ডিফারেন্স হয় তাহলে বেতনের কি ডিফারেন্স আছে? না, বেতন কাঠামো কিন্তু সমান, বেতন কাঠামো কিন্তু সমান। এবার এখানে যদি তুমি বলো যে তাহলে দাদা আমি যদি সার্জেন্ট বা এসআই দুটোই পাই তাহলে আমি কোনটা সিলেক্ট করব? দেখো, তুমি যদি কাজের যদি একটু ফাঁকি দিতে চাও বা একটু কাজটাকে একটু নিজের মতো করে করতে চাও বা স্বাচ্ছন্দ্য বোধ করতে চাও তাহলে তোমাকে সার্জেন্টে যেতে হবে। আর যদি মনে করো না আমি কাজকে ভালোবাসি, আমার কাছে অত ছুটি ছাড়া দরকার নেই, তাহলে তুমি এই কলকাতা পুলিশের এসআই ঢুকবে। এই হচ্ছে বিষয়। তো মোটামুটি এইগুলো তোমাদের ছিল যে ডাব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশ এর এসআইয়ের যে পদগুলো A to Z, আইন শৃঙ্খলা সবকিছু তোমাদের বললাম। এছাড়াও তোমাদের কি কাজ করতে হবে, দেখো কোথাও কোনো মনে করো এমার্জেন্সি ভাবে কোনো জায়গায় ঝামেলা হলো, তখন কিন্তু একটা এসআইয়ের আন্ডারে কিছু কনস্টেবল দিয়ে দেবে, সেখানে গিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। তোমার বুদ্ধি খাটিয়ে তোমার কিন্তু যথেষ্ট একটা এসআই সাব ইন্সপেক্টর, তোমার একটা দায়িত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ পদ, সেটা কিন্তু তোমাকে একদম বুদ্ধিমত্তার সঙ্গে সেটা কিন্তু সামলাতে হবে। এবং সেখানে কি ঘটনা ঘটেছে সেটা কিন্তু তোমার যে উপর পদস্থ আছে, যে ইন্সপেক্টর বা ডেপুটি ইন্সপেক্টর বা তোমাদের যে পদগুলো আছে তাদের কিন্তু কৈফিয়ত দিতে হবে। আচ্ছা, এবার তোমরা বলবে যে এই যে কলকাতা পুলিশের এসআই আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর পদমর্যাদায় কতদূর পর্যন্ত যাওয়া যায়? দেখো, তুমি যদি অল্প বয়সে এসআই হয়ে যাও, মনে করো যে তুমি 24 থেকে 25 বছর বা 24 বছর বয়সে তুমি মনে করো এসআই হয়ে গেলে, 24 থেকে 25 বছর বয়সে তুমি যদি এসআই হয়ে যাও তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট পদে যেতে পারো, বা তুমি কিন্তু যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদে তুমি কিন্তু পৌঁছাতে পারো। এবার তোমাদের প্রথমে এসআই থেকে ইন্সপেক্টর থেকে তোমাদের অতিরিক্ত সুপার, তো এরকম পদগুলো ধীরে ধীরে সর্বোচ্চ তুমি কিন্তু অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট পদে যেতে পারো, মানে সর্বোচ্চ সম্ভাবনা যেতে পারে। আচ্ছা, এটা গেল পদমর্যাদা। এর পদমর্যাদা কিন্তু দুটোই সমান, যেটা বললাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের ক্ষেত্রেও যেটা, আবার তোমাদের কলকাতা পুলিশের এসআইয়ের ক্ষেত্রেও সেম একই। এবার আশা করি তোমাদের এসআই আর সার্জেন্টের মধ্যে যে কনফিউশনটা দূর হয়েছে। তাহলে সার্জেন্টদের যে কি কাজ সেটা বললাম, এসআইদের যে কি কাজ কলকাতা পুলিশে সেটা বললাম, এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইউবিদের কি কাজ আর এবিদের কি কাজ সেটাও বললাম। এবার আমরা কিন্তু কলকাতা পুলিশের যে জব প্রোফাইল অলরেডি কিন্তু আমরা 2 মাস আগে আপলোড করে দিয়েছি, যার ভিডিওটা খুব ভালো আকারেই তোমরা রেসপন্স করেছো, তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তো আমরা কলকাতা পুলিশের জব প্রোফাইল নিয়ে এভরিথিং বলেছি। এবার আজ তোমাদের সঙ্গে এর সঙ্গে সঙ্গে তোমাদের ডাব্লিউবি পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, যে এদের ডিউটি কেমন। কিছু ভুল ধারণা আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে, যে তোমার কি ওয়েস্ট বেঙ্গল পুলিশে ঢুকলে পরে 10 বছর 15 বছরের নিচে নাকি থানা আসা যায় না। এই কথাগুলো কিন্তু অনেকের মুখে প্রচলন ছিল, বা আমরাও এটাই বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা এটা জেনেছি, কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল কথা বা ভুল ধারণা। এবারে কিন্তু অনেকেই যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ঢুকেছে তারা কিন্তু তোমাদের ট্রেনিং শেষ করে কয়েক মাস বাদেই কিন্তু তারা কিন্তু থানায় পোস্টিং পেয়ে গেছে। বিভিন্ন জায়গায়, কেউ থানায় আছে, কেউ ক্যাম্পে আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে অনেকে কিন্তু গোয়েন্দা ডিপার্টমেন্টে ঢুকে গেছে। তো তোমরা বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ যেখানেই যাও না কেন, সেখান থেকে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ভাগ আছে, সেখানে কিন্তু চলে যেতে পারো। ঠিক আছে, সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে যে শুধু তোমাকে রাস্তায় করতে হবে তা না, বা তোমাকে থানায় করতে হবে তা না। তো তোমার যদি কপাল ভালো থাকে, তোমার কিন্তু এখান থেকে গোয়েন্দা বা বিভিন্ন যে বড় বড় সিআইডি বিভিন্ন যে পদ, সেখানে কিন্তু ট্রান্সফার হয়। কারণ এখানে 2020 সালের যে রিক্রুটমেন্টটা হয়েছে, সেখান থেকে কিন্তু অনেক শিক্ষার্থী বন্ধুরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কিন্তু তারা কিন্তু গোয়েন্দা ডিপার্টমেন্টে চলে গেছে। তো এরকম তোমাদেরও সুযোগ থাকবে, তোমরা ভিতরে পোস্টিং ঢুকে যাওয়ার পর দেখবে অনেক প্রসেসিং থাকে, অনেক কিছু থাকে। তো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আমরা সর্বোত্তভাবে চাকরি পাওয়ার পরও তোমাদের কিন্তু হেল্প করবো, যে তোমরা ওইখান থেকে কি করে আরো উপর লেভেলে কোন মাধ্যমে কিভাবে যোগাযোগ করলে তোমরা ভালো পদে যেতে পারো। ছেলেমেয়েরা যারা কিন্তু এই মাত্র ট্রেনিং শেষ করে কিন্তু 4-5 মাস পরেই কিন্তু তারা নির্দিষ্ট থানায় পোস্টিং পেয়ে গেছে। তো এরকম তোমাদের কিন্তু এই যে ভুল ধারণাটা ছিল যে এক কনস্টেবল হলে পরে 14-15 বছর লাগে থানায় আসতে, এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা, এবার আমরা আসি যে কলকাতা পুলিশ এবং ডাব্লিউবি পুলিশ এর মধ্যে পার্থক্য। আমরা অলরেডি কলকাতা পুলিশের ভিডিও করে দিয়েছি, আর ডাব্লিউবি পুলিশের কথা বলছি। দেখো, কলকাতা পুলিশ আর ডাব্লিউবি পুলিশ তুমি কোনটা ভালো বলবে? আমি অবশ্যই বলবো যে কলকাতা পুলিশ ডাব্লিউবি পুলিশের থেকে সুযোগ সুবিধা একটু বেশি। ভালো দুটোই, কখনোই কোনো চাকরিকে খারাপ বলতে পারি না। দুটোই দেখো একই জিনিস, এটাও পুলিশ ওটাও পুলিশ, কিন্তু কলকাতা পুলিশটা কি তোমার শুধুমাত্র কলকাতার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মতো কাজ করতে হবে, আর ডাব্লিউবি পুলিশ হচ্ছে তোমাদের অল ওয়েস্ট বেঙ্গল পুরো সার্কেলটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। এবার তোমার মনে করো আজ তোমার দার্জিলিং পোস্টিং হলো, কালকে তোমার দক্ষিণ 24 পরগনা, মানে আমি কাল বলতে বোঝাচ্ছি তোমাদের 6 মাস,
8 মাস 2 মাস বা 2 বছর এরকম পরপর কিন্তু হবে। আর তোমার কলকাতা পুলিশে যারা থাকবে তাদের কিন্তু ওই কলকাতা সার্কেলের মধ্যেই তাদের পোস্টিংটা হবে। আর ছুটি ছাটা মোটামুটি অফিসিয়ালভাবে সব সমানই, কিন্তু কলকাতা পুলিশে যারা থাকে তারা কিন্তু একটু সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে, এটুকু শুধু বলবো। আর বাকিটা তোমরা বুঝতেই পারছো যে তুমি যদি কলকাতা পুলিশ এবং ডাব্লিউবি পুলিশ দুটোই সিলেক্ট হও তাহলে অবশ্যই তুমি কলকাতা পুলিশে ট্রান্সফার হবে, এটুকু আমার রিকোয়েস্ট থাকবে। তাহলে তোমরা কিন্তু সব রকমভাবে সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, এছাড়াও যদি তোমাদের মনে এই কলকাতা পুলিশ, ডাব্লিউবি পুলিশ, কলকাতা এসআই, ডাব্লিউবি এসআই এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে, যে প্রশ্নটা হয়তো আমি তোমাদের কাছে এখন হয়তো তোমাদের কাছে এক্সপ্রেস করিনি বা তোমাদের মনের মধ্যে প্রশ্নটা থেকে গেছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে দাদা এই প্রশ্নটা আছে আমার, আমি জানি না, আমাকে জানাও। আমরা কিন্তু সর্বোত্তভাবে চেষ্টা করবো তার সঠিক উত্তর তোমাদের কমেন্ট বক্সে দেওয়ার হোক, বা নতুন করে যদি সেরকম বড় কোনো কিছু হয় তাহলে আমরা অবশ্যই ছোট করে ভিডিও করে বলে দেবো। তা আশা করি তোমাদের এসআই সার্জেন্ট নিয়ে ক্লিয়ার, যে এসআই সার্জেন্টের কি কাজ, যে পার্থক্যটা কি, বেতন কাঠামো এক, এবি ইউবি বেতন কাঠামো এক, ডাব্লিউবি কলকাতা পুলিশের বেতন কাঠামো কিন্তু এক। এবার দেখো, যারা রাজ্য পুলিশ হয় তারা, আমাদের রাজধানী পুলিশ কি কলকাতা পুলিশ, তো তারা কিন্তু একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকে রাজ্য পুলিশের থেকে। তারা রাজধানী পুলিশ, কলকাতা পুলিশ রাজধানী, তো রাজধানী পুলিশরা যারা থাকে বা তারা কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এবার ছুটি ছাটা কেমন, ছুটি ছাটা দেখো অফিসিয়ালভাবে ডাব্লিউবি পুলিশ কলকাতা পুলিশের ছুটি ছাটা সেম, কিন্তু বললাম যে সুযোগ সুবিধা এরা একটু বেশি পেয়ে থাকে। আচ্ছা, এবার তোমরা আমাকে প্রশ্ন করেছিলে দাদা আমি বিয়ের পরে যদি একবারে 3 মাসের ছুটি চাই তাহলে কি আমি ডাব্লিউবি পুলিশে বা কলকাতা পুলিশে ঢুকে একবারে 3 মাস 2 মাস 3 মাসের ছুটি পাবো? না, এটা তুমি পাবে না। দেখো, তুমি হয়তো ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেই ছুটিটা তোমাকে অ্যাপ্রুভ করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমাদের যে ঊর্ধ্বতনস্থ কর্মকর্তা আছে বা যেখান থেকে তোমাদের পারমিট হয়ে আসে সেখান থেকে। তো তুমি যদি মনে করো যে আমি 1 বছর ধরে ছুটি নেবো না, আমি একবারে বিয়ের সময় একবারে 2-3 মাস ছুটি, না 2-3 মাস ছুটি তোমাকে দেবে না, তোমাকে সর্বোচ্চ হয়তো 1 মাসের ছুটি দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে সকল যারা আমাদের নিয়ার বাই যারা আছে তাদের 20 দিন 15 দিন, কারো কপাল ভালো হলে 25 দিন, তো এরকম কিন্তু সর্বোচ্চ পেয়েছে ছুটি। তো সেই ছুটিটা তার উপর ডিপেন্ড করে। আর যারা এসআই পদে যাবে, এসআই পদের জন্য বলছি ইউবি আর এবি, তো ইউবি আর এবির মধ্যে দেখো, ইউবি যারা থানার পুলিশ হয় তাদের আলাদা একটা পাওয়ার থাকে, তাদের আলাদাভাবে চোখে দেখাহয়। আর এবিউ সেম, কিন্তু এদের কাজের চাপ ইউবিদের তুলনায় কম থাকে। এখানে ছুটির পরিমাণ খুবই কম, মানে ছুটি তো অ্যাকচুয়ালি তুমি নিতে পারবে না, কারণ তুমি একজন সাব ইন্সপেক্টর হবে, তোমার যখন থানায় থাকবে সম্পূর্ণ বিভিন্ন যে কেস কামারি সব কিন্তু তোমার দায়িত্ব থাকবে। তা তুমি যদি থানার থেকে মোটামুটি 15-20 দিনের জন্য গায়েব হয়ে যাও বা তুমি ছুটি নিয়ে নাও, তাহলে সেই জায়গাটা দায়িত্ব কিন্তু অন্য একজন এসে তুমি কি তদন্ত করেছো, তুমি কি করেছো সেগুলো মেলানো খুব কঠিন। এই জন্য এদের কিন্তু ছুটির পরিমাণটা খুবই কম থাকে। আর যেটা বলছিলাম যে এই যারা এসআই আছে কলকাতা পুলিশের এসআই, এদেরও কিন্তু সেম ইউবিদের মতো একই কাজ, এরা কিন্তু সার্জেন্টদের কাজও করতে পারে। আবার তোমাদের যে কোর্টে বিভিন্ন যে মামলা বা বিভিন্ন মানুষের যে মামলা মোকদ্দমা যা কিছু, তারা কিন্তু সেখানেও হস্তক্ষেপ করতে পারে। কিন্তু সার্জেন্টরা কিন্তু বিভিন্ন যে তদন্তমূলক কাজকর্ম বা কোর্টের যে কাজকর্ম, সেই কাজকর্মে কিন্তু সার্জেন্টরা হস্তক্ষেপ করতে পারে না বা তার তদন্ত তাদের দেওয়া হয় না। আচ্ছা, তারা বিশেষ করে সার্জেন্ট যারা আছে এরা বিভিন্ন যানবাহন সংক্রান্ত বিভিন্ন যে মামলা বা কেস কামারি এগুলো তারা হ্যান্ডেল করে থাকে। আচ্ছা, এটা গেল তো তোমাদের কলকাতা পুলিশ এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর বিস্তারিত এভরিথিং। এছাড়াও যদি তোমাদের মনে, আমি আবারও বলছি, যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোন ধরনের ভিডিও তোমরা চাও, কিসের উপর, অবশ্যই কিন্তু আমাদের জানিও। আর আমাদের চ্যানেল নতুন শিক্ষার্থী বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এবং আমাদের চ্যানেলে সমস্ত রকম চাকরির আপডেট, যে কোনো রকম তোমাদের এডুকেশনাল হেল্প যা কিছু প্রয়োজন, এবং তোমরা সামনে যে তোমাদের ডাব্লিউবিপি এসআই, তারপর তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এই যে পোস্টগুলো আছে এইগুলো কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ যদি তোমাদের এই স্রোতে যদি একটা নিজের মাছ নিজের কোলে না ফেলতে পারো তাহলে কিন্তু অতল গ্রহবরে হারিয়ে যাবে। কারণ সামনে এই যে লোকসভা নির্বাচনের পরীক্ষা দাম এখন বেড়ে যাবে, অর্থাৎ এই সব রিক্রুটমেন্ট কিন্তু 2026-এর বিধানসভার আগে কিন্তু হয়ে যাবে, বিধানসভার আগে কিন্তু সব জয়েন হয়ে যাবে। সেইটাকে মাথায় রেখে কিন্তু পড়াশোনা শুরু করো। আর তার জন্য যা নোটস, বিশেষ করে তোমাদের ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই এর জন্য আমরা ডিসক্রিপটিভ ম্যাথ, ডিসক্রিপটিভ ইংলিশ সব কিছু ক্লাস করাচ্ছি। আর ডাব্লিউপি এবং কেপির জন্য কিন্তু স্পেশালি আমরা ম্যাথ ইংলিশের স্পেশালি ক্লাস করাচ্ছি বা জিকের, সেই ক্লাসগুলো ফলো করো, তোমাদের অবশ্যই উপকৃত হবে। এবং কোন কোন বই পড়বে, কিভাবে পড়বে, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সরাসরি আমার সঙ্গে কথা বলো। আমি আমার পার্সোনাল ডিটেলস, আমি যতগুলো পরীক্ষা দিয়েছি, পাস করেছি, তো সেই এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি কিন্তু সরাসরি একদম বন্ধুর মতো, ভাইয়ের মতো হেল্প করবো। তার জন্য শুধু তোমাদের একটাই কাজ করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো রকম এডুকেশনাল হেল্প আমাদের চ্যানেল থেকে পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে জব প্রোফাইল দেখো, বিভিন্ন আমি অনেকগুলো হয়তো ভিডিও করে ছোটো ছোটো ভিডিও করে হয়তো আমি করতে পারতাম, এক্সপ্রেস করতে পারতাম যে তোমাদের কলকাতা পুলিশের জন্য একটা, WBSI এর জন্য একটা, তোমাদের KPSI এর জন্য একটা, UB নিয়ে একটা, AB নিয়ে একটা, কিন্তু না, আমি ভাবলাম যে তোমাদের ওই 14-15টা ভিডিও না করে একটা ভিডিওতেই সবকিছু সুন্দর করে আমরা বলি, তাহলে তোমাদের সুবিধা হয়, সবকিছু এক জায়গায় গোছানো থাকে। আচ্ছা, এছাড়াও যদি তোমাদের মনে আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এর সঙ্গে তোমাদের একটু বলে রাখি যে তোমাদের অনেকেরই ইচ্ছা, আমি দেখেছি আমার কাছে কমেন্ট করেছো যে দাদা আমরা আবগারিতে চাকরি করতে চাই, আবগারি পুলিশ আবার কবে বের হবে, আবগারি এসআই আবার কবে বার হবে। দেখো, আবগারিতে কিন্তু প্রচুর শূন্য পদ খালি আছে, আবগারি কনস্টেবল থেকে শুরু করে, আবগারি এএসআই থেকে শুরু করে এসআই, অনেক পদ খালি আছে। তো সেই পদগুলো কিন্তু এই যে লোকসভা নির্বাচনের পরেই কিন্তু তোমরা দেখবে পর করে আরও নোটিশ বার হবে। তো খেলা খুব সুন্দর মতোই হবে। যদি একটু মাত্র সরকারের বিরুদ্ধে উল্টোপাল্টা হয়ে যায়, সিট যদি উল্টোপাল্টা হয়, তাহলে দেখবে খেলা শুরু হয়ে যাবে। তো তোমরা সেই খেলার অপেক্ষায় থাকো আর নিজেকে 100% রেডি রাখো, যাতে খেলা হলেই তুমি সবার আগে থাকো, সেই খেলার জন্য নিজেকে প্রস্তুতি রাখো। আর তোমাদের আবগারিতেও কিন্তু অনেক শূন্য পদ পাবলিশ হবে, সেটা তোমরা দেখবে। আমি একটা কথা বলে দিচ্ছি, বারবার একটা কথা, যে তোমরা সকলেই জানো যে কেন্দ্র বলো রাজ্য বলো, সবার সরকারের একটাই লক্ষ্য যে আমরা ভোটের আগে সব খেলা করব, যাতে লোকে ভাবে যে আমরা চাকরি দিয়েছি, তাহলে আমাকে ভোট দাও। তো সরকার কিন্তু সেটাকে মাথায় রেখেই কিন্তু সামনে যে 2026-এর বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচন, সেটাকে পাখির চোখ করে কিন্তু এই যে যত রিক্রুটমেন্টগুলো আছে তোমাদের WBP, KP, এছাড়াও PSC, ক্লার্কশিপ, দেখো আমি কিন্তু তোমাদের চ্যানেলে বলেছি যে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা কবে থেকে হচ্ছে, মিসেলেনিয়াস পরীক্ষা কবে থেকে হবে, তো সব কিছু কিন্তু পরপর শুরু হবে, পঞ্চায়েত পরীক্ষা কবে থেকে হবে, সব আমরা বলেছি, ঠিক আছে। তো সেগুলো সব রিক্রুটমেন্ট কিন্তু 26-এর আগে কিন্তু কমপ্লিট হবে, এটা মাথায় রেখো। 26-এর বিধানসভার আগে কিন্তু কমপ্লিট হবে। তো সেটাকে মাথায় রেখে তোমরা যারা এখন রেডি হওনি, এখনও যারা দ্বিধার মধ্যে আছো, আজ পড়ি কাল পড়ি এরকম করে নিজের সময়টাকে নষ্ট করো না। তো চলো, ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড উইথ ফর নান, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো তুমি এমনভাবেই চলো যেন তোমার স্রোতের আগে যেন কেউ যেতে না পারে। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল ভালো থেকো, সুস্থ থেকো।